আফটারনুন বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, মেয়ে জামাই নাতিপুতি ওরা সবাই চলে গেছে। ওরা হচ্ছে ডাইরেক্ট রানাঘাট চলে যাবে, কারণ ওরা এসে এই দত্তপুলিয়ার বাড়িতে অনেক দিন ছিল, প্রায় 3 দিন ছিল, তারপর আমার বাড়ি এসছে। এবার ওদের সব চলে গেল, বাড়িটা পুরো ফাঁকা। যখন থাকে না তখন হইচই চারিদিকে, কোথাও একটু মানে ঠান্ডা হয়ে বসার, তবে আমার নাতি নাতি অনেকটাই ঠান্ডা, তবুও একটা হইচই থাকে, ওদের আবদার থাকে, ওদের বায়না থাকে, ওদের চিৎকার থাকে, ওদের চেঁচামেচি থাকে, দাপাদাপি থাকে। যাই হোক, কি আর করা যাবে, পরের সোনা দিও না কানে, ফুলে নেবে হ্যাস কাটারে। তা প্রথমে তোমাদের একটা কথা বলি, কালকে যে আর্জেন্ট লাইভটাই বসেছিলাম, আমি সাধারণত ওইভাবে বসি না, আমি একটু ঠিক নিজেকে ম্যানেজ করেই বসি, কিন্তু কালকে হঠাৎ করে স্নানের আগে, আমি স্নানে যাব, পুরো ঘরটার মুছে আমার গা পুরো ঘামে ভর্তি, কাপড়টা পুরো ভিজে গিয়েছিল। প্রথম দিকে হয়তো একটু অসঙ্গতি লেগেছিল, পরে আমাকে যখন কমেন্ট করেছে আমি ঠিক করে নিয়েছি, নিজের অজান্তে হয়তো কোনো ভুল হলে তার জন্য ক্ষমা চাইছি। যাই হোক, ওটা গেল পরের কথা। কিন্তু ব্যাপারটা কি হলো, আমি সত্যি কথা বলতে, পারমিতার একদিনের যে চ্যানেলটা, ওটা আমি নাম শুনেছি, কার মুখে যেন কোথায় যেন একবার নাম শুনেছি, কিন্তু আমার হোম পেজেও কোনোদিন ওর ভিডিও আসেনি। ওকে আমি কালকে যখন লিঙ্কটা এলো, লাইভটা দেখে আমি প্রথম ওকে দেখলাম, তার আগে কোনোদিন দেখিনি। ওর লাইভে আমার আইডি, এটা শুনে আমার মাথায় না বাজ ভেঙে পড়েছিল। আমার 2টো ইমেল আইডি, 2টো চ্যানেল, 2টো ইমেল আইডি, কোনোদিন কোনো ফেক ইমেল আইডি এগুলো আমার আসে না, আমি ওটা করতে পারিও না, আর আমার কোনোদিন ইচ্ছাই হয়নি। যাই হোক, কালকে লাইভটাই আমি ক্লিয়ার করে দিয়েছি আমি ছিলাম না, এবং সবাই বিশ্বাস করেছে। এটা সব থেকে বড় পাওনা আমার ভিউয়ার্সরা, আমার ভালোবাসার মানুষ, এমনকি আমার বিপক্ষে যারা, তারাও বিশ্বাস করেছে যে ওটা আমার আইডি না। কারণ পারমিতার লাইভ চলাকালীনই কিন্তু আমি ওই লাইভটা করেছিলাম। কিন্তু একটা কথা কি, এগুলো কেন হচ্ছে? এগুলো একজনকে হেনস্থা করা, এগুলো হচ্ছে মানে কিভাবে হেনস্থা করা? এই হেনস্থাটা করা হচ্ছে পেছন দিক থেকে আঘাত করা। কাপুরুষের মতো নোংরা খেলা না করে ওয়াইটিতে, এখানে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে ওপেনলি বলা ভালো। আমার বিরুদ্ধে যদি তার কোনো ক্ষোভ থাকে, সে বলুক না, সে বলুক, কন্ট্রোভার্সি করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই কন্ট্রোভার্সির মধ্যে এমন কিছু থাকবে না যাতে পার্সোনাল অ্যাটাক থাকে। এটা করুক, অসুবিধা নেই তো। আর যদি কোনো ভিউয়ার্স এটা করে থাকে, তাহলে বলবো, দেখো, ভিউয়ার্সদের আমরা কিন্তু অনেক সম্মান করি, ক্রিয়েটারদের থেকে ভিউয়ার্সদের ভিউটা আমরা সবসময় দাবি করি, এবং তারা দেয়, আমরা তাদের ভালোবাসা মাথায় করে রাখি। তারা যদি নোংরামিতে নামে, তাহলে কিন্তু আর ইউটিউবটা পরিষ্কার করা কারোর ক্ষমতা নেই। যাই হোক, ওটা সম্পর্কে আমি ক্লিয়ার করে দিয়েছি। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন উঠেছে, প্রশ্নটা তুলেছে রুনা, যে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে আমার যে কনভারসেশনটা হয়েছিল, সেটা আমি বলেছি সবাইকে, কিন্তু ওনার সঙ্গে যে আমার এই ব্যাপারটা মিটে গেছে, এটা আমি বলিনি। একটা না, দুটো ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি যে এটা নিয়ে তোমরা কেউ, সীমার লাইভ যেদিন হলো, যখন হলো, তারপরে আমার যে ভিডিওটা নেমেছিল, সীমার লাইভ হলো রাতে, পরের দিন সকালে যে ভিডিওটা করলাম, ওখানে আমি ক্লিয়ার বলে দিয়েছি যে আমি ভিডিও শেষে, ওই লাইভের শেষটুকু দেখিনি, যেখানে সঙ্গীতা ম্যাডাম বলেছে যে উনি মনে হয় আমার কথায় কষ্ট পেয়েছে। যাই হোক, ওনারও আমাকে বোন ডাকা আমি যখন পছন্দ করিনি, আমারও ওনাকে এইভাবে কড়া করে বলাটা ঠিক হয়নি। এটা আমি লাইভের শেষের দিকে ছিল, আমি ওইটুকু কনভারসেশন হওয়ার পরে আমি নেমে এসেছিলাম, মানে আমি ফোন কেটে দিয়েছিলাম। সীমার লাইভে একজন ভিউয়ার্স, সে বলেছে যে সীমাদি, গীতা আন্টিকে বলো ওই লাইভটা পুরো দেখতে, তাহলে উনি বুঝতে পারবে। তা আমি তারপর ওই লাইভটা পুরো দেখলাম, দেখার পরে আমি দেখলাম যে না,
যে বলেছে সেও কষ্ট পেয়েছে, আর আমাকে বলেছে আমিও কষ্ট পেয়েছি। দেখো, আমরা এক জায়গা থাকলে বাসন কোসন ঠুকাঠুকি লাগে, সেরকম ওয়াইটি একটা জায়গা যেখানে সম্পর্ক যাদের সঙ্গে ভালো আছে। আর সঙ্গীতা ম্যাডামের সঙ্গে আমার সম্পর্ক যে সবসময় যোগাযোগ তা কিন্তু নয়। আমি এই ওনার ভিডিও দেখি, ওনার লাইভ দেখি, এটাই পার্সোনালি ওনার সঙ্গে আমার একদিন সীমা কনফারেন্সে ফোন করেছিল, এটাই। যাই হোক, সেটা আমি দুটো ভিডিওতে বলে দিয়েছি, তুমি হয়তো দেখোনি তাই তুমি বলেছ, আমি বলে দিয়েছি। এবার কেউ যদি সেটা না শোনে, আমার সব ভিডিও না দেখলে তো বোঝা যাবে না আমি কোন ভিডিও। সবসময় টাইটেল থাম্বনেলে যা থাকে তার সঙ্গে আমরা অন্য অন্য কথাও বলি। আর এটা নিয়ে পার্সোনালি আমি ভিডিও করে বলিনি, আমি একটা ভিডিওর শুরুতে বলে দিয়েছি। যাই হোক, আমি ক্লিয়ার করতে পারলাম। এবার আসি যে আমি কেন বলেছি যে শুটকিকে আমি কি বলে ডাকবো, কিছু বলে ডাকতে আমার ইচ্ছা করে না। যা বলে ডাকবো, কোনো নোংরা নামেও আমি ডাকতে পারিনি কোনোদিন। যাই হোক, ও আমাকে ঘাটের মরা বলে ডাকে, আমি তো আর সেটা বলে ডাকি না। যাই হোক, ওকে আমি কোনোদিন ওর পাশে দাঁড়াতে পারবো না, ওকে আমি ক্ষমা করতে পারবো না। এটা আমি কেন বলেছিলাম কালকে, কারণ কিছু কিছু মানুষ এমন ভাবে আঘাত করে না, সেই আঘাত ভোলা যায় না। আমাকে যাই বলুক, আমার মেয়েদেরকে নিয়ে, আমার জামাইদেরকে নিয়ে ও যেভাবে নোংরা খেলা খেলেছে না, ওটা আমি কোনোদিন মন থেকে মুছে দিতে পারবো না। তবে হ্যাঁ, এই কদিন আমি তো ওকে নিয়ে ভিডিও করছি না প্রায় 15 দিনের ওপরে। ও বলেছিল না আমাকে ছাড়া কেউ কন্টেন্ট করে দেখাক, আমি দেখাতে পেরেছি। ওকে ছাড়া কন্টেন্ট করে আমি দেখেছি। আজকে বলতাম না, কারণ ওই যে লাইভে ওর পক্ষে যে কমেন্টগুলো করেছে আমার ফেক আইডি, সেই জন্য কথাগুলো বলছি। আজ কদিন ধরে দেখলাম বেশ হেলদি কন্ট্রোভার্সি করছে। কন্ট্রোভার্সি তো এরকমই দরকার, লোকে আনন্দ পাবে, মজা পাবে, মজার ছলে মনের কথা বলা খুব ভালো। যেটুকু ভিউ হয় এর জন্য, তবু তো কেউ আঙুল তুলে বলতে পারবে না যে ওর জন্য আমার বাড়ির লোক এই হয়েছে, ওর জন্য আমার মেয়ে কষ্ট পেয়েছে। তবে একটা কথা, এই যে পরিবর্তন, এই পরিবর্তনে যে কারণটা দেখিয়েছে সেটার মধ্যে আমার সন্দেহ আছে, যার জন্য আমি আমার মতামত প্রকাশ করছি। আমি কিন্তু এখানে কোনো দিচ্ছি না, কি বলে ওকে, মানে আমি পুরো ওটাকে কি বলে যেন পেটে আসছে, মুখে আসছে না। যাই হোক, আমি ওখানে প্রশ্নবোধক চিহ্ন, মানে আমি সন্দেহ প্রকাশ করছি যে এটার মধ্যে এটা থাকলেও থাকতে পারে। সেটা হচ্ছে কি, ও বলেছে যে আমার হাজবেন্ড অসুস্থ, সেদিন অফিস থেকে আসার পরে অসুস্থ হয়ে গেছে। আমার হাজবেন্ডকে নিয়ে ইপসিতার হাজবেন্ড ওর হাজবেন্ডের কর্মস্থলে গিয়েছিল, এবং সেখানে যাওয়ার পরে ওখানে কথা কাটাকাটি হয়েছে, এমন হয়েছে। তাই ইপসিতার ভিডিওতে আমরা যতটুকু দেখলাম আর ওদের কথা শুনলাম, সেখানে কোনো রকম কথা কাটাকাটি হয়নি, প্রশ্ন উত্তর চলেছে। সেটা শুনে বাড়িতে এসে নাকি ওর বড় অসুস্থ হয়ে গেছিল। তা বর কেমন অসুস্থ হয়েছে যে ডাক্তারের কাছে নেওয়া হয়নি? আজকে যদি কর্মস্থল থেকে এসে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে, তাকে অবশ্যই ডাক্তার কাছে নেব আগে, পরের দিন সকাল অবধি অপেক্ষা করব? তাহলে কেমন অসুস্থ হয়েছিল? প্রেশার বেড়ে গেছিল, প্রেশারের ট্যাবলেট খেয়ে ঠিক হয়ে গেছে? কিছুই কিন্তু আমরা শুনতে পাইনি। কিন্তু বলেছে আমার বর অসুস্থ, পরের দিন ডাক্তার কাছে নিয়ে গিয়ে তার হার্টের ব্যাপার বলেছে, হার্টের প্রবলেম হয়েছে। তারপরে ও বলল আমি আর কন্ট্রোভার্সি করব না, কারণ ওর বর নাকি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, সে কষ্ট নিতে পারে না, এইসব জিনিস সে সহ্য করতে পারে না। ভালো কথা, এবার নাকি ওর বর আর ওর কন্ট্রোভার্সির মাঝখানে দেওয়াল উঠেছে। মানে ও যদি কন্ট্রোভার্সি করে তাহলে ওর বর
কে ছাড়তে হবে, আর তাই ও এই দুটোর মধ্যে ওর বরকে বেছে নিয়েছে। আমার একটু সন্দেহ হয়েছিল যে বরের অজুহাতটা দেখে যে ও ডুব মারলো, এইখানটা আমার একটু সন্দেহ। বর যদি অসুস্থই হবে তাহলে সেই রাতেই কিন্তু অ্যাম্বুলেন্স ডেকে কিংবা গাড়ি ডেকে হসপিটালাইজ করতে হতো, সেটা কিন্তু করেনি। সেটা করেনি, ও দেখায়নি, ও ডেইলি ব্লগেও দেখায়নি। তোমরা একটু কমেন্ট করো তো দেখিয়েছে কিনা। যাই হোক, তারপরে 24 ঘন্টাও যায়নি, অন্যবার তবু 24 ঘন্টা যায়, ঠিক রাতের বেলা এসে, রাতে না বিকেলে ভিডিও করলো, বললো আমি কন্ট্রোভার্সি করব কিন্তু কারোকে পার্সোনাল অ্যাটাক করব না। কতদিন হয়ে গেল, এই নিয়ে 3 বার। যেদিন সত্যি সত্যি পালে বাঘ পড়বে সেদিন আর কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। তবে হ্যাঁ, এখনকার যে কন্ট্রোভার্সিটা ও করছে একদম পারফেক্ট। এরকম করে করলে কারোর কোনো আপত্তি নেই, এরকম করে করলে কারোর কোনো আপত্তি নেই। আমরা কিন্তু চাই না যে কারোর চ্যানেলটা একবারে শেষ হয়ে যাক, কিন্তু তার শিক্ষা দরকার, তার শিক্ষা দরকার। কারণ হঠাৎ করে কারোর জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্নবোধক চিহ্ন আনবে এবং সেখানে সে বলে দেবে যে ওটা ওর বাচ্চা নয়, ওটা ওর বাচ্চা নয়। যাই হোক, এটা নিয়ে চলছে, দেখা যাক ইপসিতা কি করতে পারে আর ইপসিতার কি হয় সেটাও আমরা দেখব। কারণ মনে হয় ইপসিতার বিরুদ্ধে কোনো কিছু করা হয়েছে, হতেই পারে কোনো। কিন্তু একটা প্রশ্ন আমার ওর বরের কাছে, আজকে ইপসিতা গিয়ে প্রশ্ন করলো যে আপনার বউ, ইপসিতার বর গিয়ে প্রশ্ন করলো যে আপনার বউ বলেছে কেন যে আমার বাচ্চাটা আমার বাচ্চা নয়। একমাত্র ইপসিতার বর গিয়েছে, আর কিন্তু কেউ যায়নি এখনো। আমার বড় জামাই গিয়ে যদি প্রশ্ন করে আমি মদ খেয়েছি, ও কি করে জানলো? আমি আমার বাড়ির থেকে, আমার শ্বশুর বাড়ির লোক গিয়ে যদি বলে ওর বরের কাছে যে আমার ছেলেকে আমার বৌমা মার্ডার করেছে, মানে কি বলেছে, মানে অত্যাচার করে মেরে ফেলেছে, এই প্রমাণটা কোথায় দিতে হবে? আমার মেয়ে বাড়িতে আমার কাছে বসে, বাড়িতে বসে থাকে না, কোথায় কি নোংরামি করে বেড়ায়, তার কি প্রমাণ আছে ওর কাছে? কণিকাদের বোনরা, ওদের কথা ছেড়ে দিলাম, ওরা তো হিসেব নিয়ে নেবে। সীমার বর যদি এসে বলে যে আমার বউ কোথায় নোংরামি করেছে, আমার প্রমাণ দিতে হবে, এরকম জনে জনে যদি ওর বরের কাছে যায় তাহলে কি হতো? তাহলে কি হতো? আজকে আমি যে কন্ট্রোভার্সি করি, আমার কন্ট্রোভার্সিতে কোনো ভুল নেই। আমি নোংরা কথা বলে কিংবা কারো পার্সোনাল পরিবারের লোক নিয়ে করি না। আমার নামে আরটিআই করিয়েছে ওর বোনকে দেব, বোন মানে সেই মুখ বোলা বোনকে দিয়ে, আমার অফিসে আমার কাস্ট সার্টিফিকেটের নাম্বার চেয়েছে। কেন? আমি নমশূদ্র কিনা সেটা জানার ওর খুবই দরকার। তাহলে আমার বাড়ি চলে আসুক, আমি কাস্ট সার্টিফিকেট দেখিয়ে দেব। কিন্তু আমার পার্সোনাল ডকুমেন্টস, তার নাম্বার চাওয়ার অধিকার ওদেরকে দিয়েছে, ওদেরকে দিয়েছে। আর আমাকে একদম, ও বলে আমি কারো শেষ করতে চাই না, আমাকে বলেছে তুই তো ধ্বংস হয়ে যাবি, তোর সব শেষ হয়ে যাবে। তাহলে আমাকে ধ্বংস করার ওর কাছে অস্ত্র আছে। ও নাকি কোনোদিন কারোর ক্ষতি চায় না, ক্ষতি চায় না। তবে একটা কথা বলি, ও যেভাবে এখন ভিডিও করছে ঠিক করছে। এটা যদি ওই 1 বছর আগে থেকে ও নিজেকে অনেক সাহসী মনে করে, নোংরা কথা বলে সাহস দেখানোটা কোনো বীরত্বের লক্ষণ নয়। নোংরা কথা সবাই বলতে পারে, আমরা পারি না? আমরাও পারি। তবে একটা কথা কি, ওর মুখ থেকে নোংরা কথা শুনতে ওর ভিউয়ার্সরা অভ্যস্ত। ও ভালো কথা বললে ওর ভিডিও বেশি দিন চলবে না, আর এই ভালো কথা বলে ও বেশি দিন থাকতেও পারবে না। তবে আশা করব যে টাইপের কন্ট্রোভার্সি ও করছে, এই টাইপের কন্ট্রোভার্সি ও করবে, হেলদি কন্ট্রোভার্সি। আজকে সন্দীপ তার ভিডিওর মাধ্যমে তার পারিবারিক
সারা দিনের জীবনযাত্রা তুলে ধরছে, সেটাকে শেষ পর্যন্ত অ্যাপ্রিসিয়েটও করলো, ভালো লাগলো। কিন্তু এদিকে খোকার মা বলছে, ছেলেকে আমি জন্ম দিয়েছি, আমি জানি ও কি ভালোবাসে, ও কি ভালোবাসে না। তুই জানিস যে তোর ছেলে কি খেলতে ভালোবাসে? ফোনটা ফেলে ফোনটা মানে যদি নেয় ও পছন্দ করবে, ঢোলটাও ওর ভালো লাগবে। কিন্তু ওই ছেলেকে ছেড়ে আছিস কিভাবে? আর ছেলে তোকে ছেড়ে কিভাবে আছে একবারও ভাবিস না? আজকের ব্লগটা দেখিস খোকার মা, তোর খোকা সমুদ্রের জলে গিয়ে কেমন, সমুদ্রের জল দেখে কেমন আকুপাকু করছে জলের মধ্যে নামবে বলে। তোর খোকা বেড়াতে খুব ভালোবাসে, তোর খোকা সমুদ্রের জলে লুটিপুটি খেতে খুব ভালোবাসে। কিন্তু দীঘায় গিয়ে খোকার হাত ধরে কি সমুদ্রের জলে নেমেছিলি? না, নামিসনি। মাথা যন্ত্রণার অজুহাতে হোটেলের ঘরে বসে থাকতি, আর তোর খোকা তার বাবার সঙ্গে সমুদ্রের জলে গিয়ে হুটুপুটি করত। ওর বাবা বোঝে যে ছেলে কি চায়, কোনটা ভালোবাসে। ওর বাবা বোঝে, তুই বুঝিস না। তুই যদি বুঝতিস, প্রেমিকের সঙ্গে গল্প করার জন্য হোটেলে না থেকে ছেলের হাত ধরে সমুদ্রের জলে পা ডোবাতি। এখানেই হচ্ছে বাবা আর মায়ের মধ্যে পার্থক্য। যেটা মায়েরা করে সেটা বাবা করে দেখাচ্ছে, সন্দীপ করে দেখাচ্ছে। আজকে সপরিবারে চলে গেল পুরী ঘুরতে। কোনোদিন নাকি বাবাকে নিয়ে কোথাও যায় না। ওর বাবাকে বলেছে, এক কথায় রাজি হয়ে গেছে, যেহেতু জগন্নাথ দেবের মন্দির। খুব ভালো লাগলো। এরকম একটা পারিবারিক ব্লগ খোকার মা দিতে পারবে না, কোনোদিন দিতে পারবে না। ওদের বেড়ানো মানে নাচ, ডিস্কো নাচ। ওদের বেড়ানো মানে শুধু খাওয়া। আর যেখানে সেখানে মিউজিক পেলে নাচ। ভদ্রভাবে এইভাবে ঘুরতে যেতে কোনোদিন পারবে না খোকার মা। তা তোর খোকা তোকে ছাড়া ভালো আছে। তুই আর লোককে দেখাস না, লোককে আর বোঝানোর চেষ্টা করিস না যে তোর খোকা তুই পছন্দ বুঝিস। হিসাবে খোকার মা কতটা সাকসেস সেটা কিন্তু আমরা দেখে নিয়েছি তার ভিডিওর কোয়ালিটি দেখে। ভিডিওর লেন্থ যেমন ছোট হয়, বিষয়বস্তু তেমনি অতি দুর্বল। আর সন্দীপ যে ব্লগিং গুলো দেয় সেই ব্লগিং অনেক উন্নত মানের। আজকে খোকার মা যে মিথ্যা কথা বলে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। ষষ্ঠীর বাজার করলো, ভাই যাবে কৃষ্ণনগরে শ্বশুর বাড়ি, ষষ্ঠীর বাজার করলো। সেই ষষ্ঠীর বাজারে জামা কাপড়গুলো কেন দেখানো হলো না? গেঞ্জি কিনে যেখানে জামা কাপড় দেখানো হচ্ছে, সেখানে কেন ষষ্ঠীর বাজারে বাজার করতে গেল দুই ভাই বোন, কেন বাজারগুলো দেখানো হলো না? কারণ এখানে দুরকম বাজার হয়েছে। ওর বাড়ির যে বাজারগুলো হয়েছে নিশ্চয়ই সেটা একটু দামি, আর ওর ভাইয়ের জন্য যে বাজার হয়েছে সেটা কম দামি মনে হয় আমার। নইলে যে একটা স্যান্ডো গেঞ্জি কিনে দেখায়, সে ষষ্ঠীর বাজার একটা এমন ভাইটাল বাজার, সেটা দেখাবে না? যাই হোক, আজকে ভিডিও দিয়েছে একটা স্যানিটারি ন্যাপকিনের অ্যাড। অবশ্যই এটা খুব ভালো, এবং এই অ্যাডটা অবশ্যই প্রত্যেকটা ব্লগারের দেওয়া উচিত। কারণ এখনো গ্রামে গঞ্জে অনেক মেয়েরা আছে যেখানে প্যাডের বদলে তারা ন্যাকড়া ব্যবহার করে। যাই হোক, এটা আমি সমর্থন করি এই অ্যাডটাকে। কিন্তু এই অ্যাডের ভেতরে ব্লগের মধ্যে অ্যাড দেখালো। ব্লগে কি দেখালো? সকালবেলা উঠে শেক খেলো না অ্যাফ্রেশ খেলো, তারপরে দুপুরবেলা তো, তারপরে খেলো হচ্ছে শেক খাওয়ার পরে দুপুরে খেলো রুটি আর হচ্ছে তরকারি। ওটা হয়তো রাতে, দুপুরবেলাও শেক খেয়েছিল, আর রাতে রুটি বোঁদে, আর ওটা মনে হয় পুঁই শাকের চচ্চড়ি খেলো। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেই করা, কারণ মনে আছে বোঁদে আর পুঁই শাকের চচ্চড়ি দিয়ে রুটি খাওয়া, সেটার মধ্যেই কিন্তু এই অ্যাডটা ঢুকিয়ে দিয়েছে। তারপরে কি করলো? আইসক্রিম। এটাও পুরনো ব্লগ থেকে কেটে নিয়ে
তাতে ভয় জবাব দিয়ে ও কিন্তু এই অ্যাডটা খুব চালাকি করে করলো। আমরা বুঝি। এবং কি করলো, আইসক্রিম খেলো, ডাব্বা বের করে। আইসক্রিমটাও আগের দিনের ব্লগ, এর আগে। এদিকে সকালে শেক খাচ্ছে, দুপুরে শেক খাচ্ছে, সকালে অ্যাফ্রেশ খাচ্ছে, আবার এদিকে রাতে গিয়ে আইসক্রিম খাচ্ছে। তা মামুনি, তুমি যে অ্যাডগুলো দিচ্ছ, তোমার ব্লগ থেকে মানুষকে ভুল শিক্ষা দিচ্ছ। এদিকে ওয়ার্কআউট, এদিকে শেক, অ্যাফ্রেশ, আবার এদিকে বোঁদে, রুটি, পুঁইশাক, আবার এদিকে রাতে আইসক্রিম। তুমি নাকি 10টা-15টা আইসক্রিম একসঙ্গে খেয়ে নিতে পারো, খাও না। কেউ কাউকে বলেনি, কেউ বলবে না তুমি খেও না, কিন্তু তুমি খাবা, আবার এদিকে হেলদি অ্যাড দেবা। এইটা একটু খারাপ লাগে যে নিজে যেটা করছো লোককে অন্য কিছু বলছো। যাই হোক, এইভাবে দুটো মানুষের ব্লগ পুরো আলাদা আমরা দেখতে পারি। বলতো আমার মুখ না দেখালে ঘরে টাইলস বসছে না, দোতলায় কমপ্লিট হচ্ছে না। আজ আমরা প্রমাণ পাচ্ছি ব্লগিংটা অ্যাকচুয়ালি কার মাথা থেকে প্ল্যান, কার মাথা থেকে কন্টেন্ট আসতো। বোঝা গেল, সন্দীপ ছাড়া তুমি, তোমার ব্লগিং অসম্পূর্ণ। তোমাকে ছাড়া সন্দীপের ব্লগিং খুব সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে চলে। আমরা সন্দীপের আজকের পুরীর ব্লগ দেখব, সেটা নিয়ে বলতে আসবো পরে রাতে। চলো তাহলে আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।